গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প কুয়াশায় ঢাকা মুখ। গল্পের বিভিন্ন চরিত্র: মহিম রুদ্র, পারিজাত বক্সী, কল্যাণ সোম, অতুল সিংহ, নিহার এবং চাকর। গল্পের চরিত্রাভিনয়: দীপায়ন মালাকার, অঙ্কিতা ভট্টাচার্য এবং সঞ্জিত বিশ্বাস। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কুয়াশায় ঢাকা মুখ। পারিজাত বক্সী সবে দরজার বাইরে পা দিয়েছেন, এমন সময় ফোনের শব্দ। এই সময় আবার কে ফোন করবে? অবশ্য পারিজাত বক্সীর কাছে ফোন করার কোনো সময় অসময় নেই, থাকতে পারেও না। মানুষের বিপদ তো আর দিনক্ষণ বুঝে আসে না। পারিজাত বক্সী ফিরে গেলেন। ক্র্যাডেল থেকে ফোনটা তুলে কানের কাছাকাছি নিয়ে যেতেই বাজখাই কণ্ঠ শুনতে পেলেন তিনি। পারিজাত বাবু আছেন? চেনা কণ্ঠস্বর। এ কণ্ঠ কানের ভেতর দিয়ে মর্মে যেতে দেরি হলো না। পারিজাত বক্সী মোলায়েম স্বরে বললেন, আগে আছি এবং কথা বলছি, বলুন। কোথায় থাকেন মশাই? 8 ঘন্টা ধরে ফোন বেজে যাচ্ছে। যার কণ্ঠ তিনি ভবানীপুর থানার অফিসার ইনচার্জ মহিম রুদ্র। এমন সার্থক পদবীর লোক সচরাচর দেখা যায় না। প্রশ্নটা এড়িয়ে পারিজাত বক্সী বললেন, কি ব্যাপার বলুন। ব্যাপার গুরুতর, আসতে পারবেন একবার? একটু দেরি হবে। কত দেরি? একবার ফরেন্সিক ডিপার্টমেন্টে যাব, অসিতবাবু তলব করেছেন। কতক্ষণ লাগবে বলতে পারছি না। যতক্ষণই লাগুক আমি অপেক্ষায় থাকব, চলে আসবেন। পারিজাত বক্সী জানেন ফোনে মহিম রুদ্র এর বেশি একটা কথাও বলবেন না। কেসের সম্বন্ধে তিনি সামনাসামনি ছাড়া কিছু বলেন না। ফোন নামিয়ে রেখে পারিজাত বক্সী বেরিয়ে পড়লেন। ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে বক্সী ছাড়া পেলেন 12টা নাগাদ। সেখান থেকে সোজা ভবানীপুর থানা। ঢুকতেই কল্যাণ সোমের সাথে দেখা হলো। চালের চোরা কারবারিদের নিয়ে তিনি বেজায় ব্যস্ত। কল্যাণ সোম মহিম রুদ্রের সহকারী, কিন্তু স্বভাবে একেবারে বিপরীত। পারিজাত বক্সীকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, যান স্যার, আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। একেবারে ভেতরের ঘরে গিয়ে দেখল মহিম রুদ্র অস্থিরভাবে পায়চারি করছেন, হাত দুটো পেছনে। আমি এসে গেছি মিস্টার রুদ্র। বলার অপেক্ষা না করে পারিজাত বক্সী নিজেই একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। উদ্ধার করেছেন বলেই মহিম রুদ্র নিজেকে সামলে নিলেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, একেবারে বেলা কাবার করে এলেন। বক্সী কোনো উত্তর দিলেন না। মহিম রুদ্র নিজের চেয়ারে বসলেন। সামনের টেবিলের ওপর দুটো হাত রেখে বললেন, আর 3টে বছর কাটিয়ে দিতে পারলে বাঁচি মশাই। আমার আর এক্সটেনশনের দরকার নেই। কেন, কি হলো? কি হলো না তাই বলুন। রায়বাহাদুর অতুল সিংহের মেয়ে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে বিষক্রিয়ায় মৃত্যু, কিন্তু বিষ এলো কোথা থেকে, কে দিল, কিছুই বোঝা যাচ্ছে না। তা মেয়েটির বয়স কত? বছর 12। তাহলে ব্যর্থ প্রেমের প্রসঙ্গটা অনায়াসেই বাদ দেওয়া যায়।
অবশ্য আজকালকার মেয়েরা 12তেই ঝানু হয়ে যাচ্ছে, কিন্তু এ মেয়েটি খুবই ক্ষীণজীবী, সেরকম কিছু বলে মনে হচ্ছে না। মাত্র পরশু ব্যাপারটা ঘটেছে। এর মধ্যে সহকারী কমিশনারের 3 বার ফোন এসেছে কেসটার সম্বন্ধে। অতুল সিংহর সঙ্গে কমিশনারের আবার খুব দহরম মহরম। আচ্ছা ঝামেলা। আচ্ছা, কেসটা গোড়া থেকে আমাকে বলুন তো। পারিজাত বক্সি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। মহিমরুদ্র র্যাক থেকে একটা ফাইল টেনে নিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলতে শুরু করলেন। অতুল সিংহের বাড়ি টার্ফ রোডে। এক সময় অগ্রবতী ছিলেন, লোকে বলে মাইকা কিং। নিজেই সব দেখাশোনা করতেন। একটি ছেলে, একটি মেয়ে। ছেলেটি বিলেতে স্কেটিং করতে গিয়ে বরফ ফেটে মারা গেল। সেই শোকে 1 মাসের মধ্যে অতুল সিংহের স্ত্রীও মারা গেলেন। অতুল সিংহ বাতে পঙ্গু হলেন। কারবার এক গুজরাটিকে বিক্রি করে বাড়িতেই বসে রইলেন। সম্বল ওই মেয়েটিকে দেখবার জন্য নবদ্বীপ থেকে দূর সম্পর্কের এক বোনকে নিয়ে এলেন, বিধবা বোন। আচ্ছা, একটা কথা, মেয়েটি লেখাপড়া করতো না? না, স্কুলে যেত না। বাড়িতে এক দিদিমণি পড়িয়ে যেত। তারপর রোজ সকালে অতুল সিংহ 2 পায়ে বাঘের চর্বি মাখতেন বাতের জন্য। সেই সময় মেয়ে রোজ কাছেই বসে থাকতো। সেদিন মেয়েকে দেখতে পেলেন না। বোনকে ডাকলেন, নিহার, মলিকে দেখতে পাচ্ছি না। ঘুমোচ্ছে? এখনো ঘুমোচ্ছে? অতুল সিংহ দেওয়াল ঘড়ির দিকে দেখল। 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে? শরীর খারাপ হলো নাকি? চেয়ারের পাশ থেকে মোটা লাঠিটা তুলে নিয়ে অতুল সিংহ বোনের সঙ্গে মেয়ের দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজায় আস্তে আস্তে ধাক্কা দিয়ে বললেন, মলি, অনেক বেলা হয়ে গেছে মা, উঠে পড়। কোনো সাড়া নেই। নিহার মলির পাশের ঘরেই শুতো। 2 ঘরের মধ্যে যাওয়া আসার জন্য একখানা দরজা আছে। অতুল সিংহ সেই দরজা দিয়ে মেয়ের ঘরে এসে দাঁড়ালেন। মলি বিছানায় শুয়ে। তার শোয়ার ভঙ্গিটা অতুল সিংহর ভালো মনে হলো না। তিনি মেয়ের কাছে এসে একটু ঝুঁকেই চিৎকার করে উঠলেন, কি মলি? ডাক্তার এলো, পাড়ারই ডাক্তার। জানিয়ে দিল মলি আর বেঁচে নেই। তারপর থানায় খবর এলো। আমরা গেলাম, আমাদের করণীয় সব করলাম। এখানে পারিজাত বক্সি বাধা দিয়ে প্রশ্ন করলেন। এখন প্রশ্ন হচ্ছে, অতুল সিংহের বাড়িতে কে কে থাকে? অতুল সিংহ, মেয়ে মলি, বোন নিহার। বাইরের লোকের মধ্যে একজন রান্নার লোক, একটি ঝি ও একজন ড্রাইভার নেপালি, নাম জং বাহাদুর। সে আউট হাউসে থাকে। পোস্টমর্টেম রিপোর্টটা একবার দেখতে পারি? এই তো ফাইলেই আছে। মহিমরুদ্র গোটা ফাইলটা পারিজাত বক্সির দিকে এগিয়ে দিলেন। বক্সি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। শুধু পোস্টমর্টেম রিপোর্ট নয়, সকলের জবানবন্দিও। এই সময় মহিম বেরিয়ে গেলেন। ওপরেই তার কোয়ার্টার, সেখানে উঠে গেলেন। একটু পরে যখন নেমে এলেন, তখন পারিজাত বক্সির ফাইল পড়া শেষ। তিনি 2 হাত কপালে চেপে চুপচাপ বসে আছেন। মহিমরুদ্রের পেছনে হাতে ট্রে নিয়ে একজন চাকর ঢুকল। ট্রের ওপর প্লেটে লুচি আর আলুর তরকারি, আর তার সাথে ধুমায়মান চায়ের কাপ। পায়ের আওয়াজে পারিজাত বক্সি মুখ তুলে দেখলেন। দেখেই
চেঁচিয়ে উঠলেন। আরে এই অসময়ে এ কি করছেন? মহিমরুদ্র হাসলেন। আমাদের আবার সময় অসময়, নিন মুখে তুলে দিন। খেতে খেতে পারিজাত বক্সী প্রশ্ন করলেন, আচ্ছা, এই মেয়েই তো অতুল সিংহের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী, তাই নয় কি? মহিমরুদ্র ঘাড় নাড়লেন। হ্যাঁ তাই। সব হত্যাকাণ্ডের পেছনে একটা মোটিভ থাকে। এক্ষেত্রে মলির মৃত্যুতে কে লাভবান হবে? মানে মলি না থাকলে অতুল সিংহের সম্পত্তি কার পাওয়ার সম্ভাবনা? মহিমরুদ্র প্রশান্ত হাসলেন। সেদিকটা আমি ভাবিনি, তা মনে করবেন না। খোঁজ নিয়ে জানলাম অতুল সিংহের ভাইপো সম্পত্তি পেতে পারে, কিন্তু সে থাকে পাটনায়, ব্যবসা করে। আজ 2 বছর এদিকে আসেনি। ঠিক আছে। খাওয়া শেষ করে পারিজাত বক্সী উঠে দাঁড়ালেন। আজ বিকেলে একবার অতুল সিংহের সাথে দেখা করতে চাই, সুবিধা হবে? মহিমরুদ্র বললেন, আলবাদ হবে। কটা নাগাদ? এই ধরুন 5টা, 5:30। ঠিক আছে, আপনি 4:30 নাগাদ এখানে চলে আসুন, একসঙ্গে যাওয়া যাবে। আমি বলে দিয়েছি, আমার হুকুম ছাড়া ওই বাড়ির কেউ শহর ছেড়ে যেতে পারবে না। বক্সী এরপর চলে এলেন। খাওয়া দাওয়ার পর নিজের লাইব্রেরিতে বসে টক্সিন সম্বন্ধে মোটা মোটা গোটা 4 বইয়ের পাতা উল্টালেন। গোটা 3 ফোন করলেন। যখন ভবানীপুর থানায় পৌঁছালেন তখন কাটায় কাটায় 4:30। মহিমরুদ্র তৈরি হয়ে অপেক্ষা করছিলেন। পারিজাত বক্সীর মোটরে এসে তিনি উঠলেন। মোটর যখন সিংহ লজের সামনে এসে থামল তখন প্রায় 5টা। সাদা রঙের আধুনিক ডিজাইনের বাড়ি, সামনে ফুলের বাগান, বড় লোহার গেট। মোটর গেট পার হয়ে ভেতরে গিয়ে ঢুকল। কলিং বেল টিপতেই একটা মোটা লোক বাইরে এসে দাঁড়ালো। মহিমরুদ্রকে দেখেই তার মুখ শুকিয়ে গেল। বোঝা গেল এর আগে জেরায় তাকে জেরবার হতে হয়েছে। বাবু আছেন? আগে হ্যাঁ। খবর দাও, আমরা একটু দেখা করতে চাই। চাকর ভেতরে গিয়ে একটু পরেই বেরিয়ে এলো। আসুন। চাকরের পেছন পেছন দুজনে বসবার ঘরে এসে বসল। মেঝের ওপর দামি কার্পেট, বৃহৎ আকারের সোফা সেট, সুদৃশ্য পেলমেট শুধু গৃহস্বামীর অবস্থা নয়, তার রুচিরও নিদর্শন। একটু পরেই অতুল সিংহ ঘরে ঢুকলেন। মাথায় কাঁচায় পাকায় মেশানো চুল, চোখে হাই পাওয়ারের চশমা, হাতে লাঠি। বিষণ্ণ তার মুখের চেহারা। ভদ্রলোক যেন একেবারে বিধ্বস্ত। মহিমরুদ্র পারিজাত বক্সীর পরিচয় দিতেই অতুল সিংহ এগিয়ে এসে বক্সীর হাত দুটো আঁকড়ে ধরলেন। তারপর বললেন, আপনার কথা খুব শুনেছি। আপনি আপনি আমার মেয়ের মৃত্যুর ব্যাপারটা একটা কিনারা করে দিন। ফুলের মতো মেয়ে, তার এ সর্বনাশ কে করবে? মেয়েকে আর ফিরে পাবো না জানি, কিন্তু কিন্তু তবু আমি আততায়ীকে চিনতে চাই। অতুল সিংহ যে খুব উত্তেজিত হয়ে পড়েছেন সেটা তার কথাবার্তাতেই বোঝা গেল। পারিজাত বক্সী চাপা অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনার কাকে সন্দেহ হয়? আমার কাকে সন্দেহ হবে? নিজের কপাল ছাড়া আমি কাউকে দায়ী করি না। আপনার ভাইপোর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভাইপো মানে সুনীল, যে পাটনায় থাকে, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এমনকি চিঠিপত্রেও নয়। তিনি তো ব্যবসা করেন, তাই তো? হ্যাঁ, শুনেছি
ঠিকাদারি ব্যবসা। আপনাকে একটা নির্মল প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। এখন যা অবস্থা তাতে আপনার অবর্তমানে আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক তো সুনীলবাবুই হবেন, তাই তো? তখনই অতুল সিংহ কোনো উত্তর দিলেন না। লাঠির ওপর মুখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, আইন অনুসারে অবশ্য তাই হবার কথা, কিন্তু তা হবে না। আমি স্থির করেছি আমার সব কিছু এক ধর্মীয় প্রতিষ্ঠানকে দান করে যাব। ভাইপোকে বঞ্চিত করবেন? বক্সির এই প্রশ্নের উত্তরে অতুল সিংহ নিজের দুটো হাত জোর করলেন আর বললেন, মাফ করবেন, এ নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। পারিজাত বক্সি আর মহিমরুদ্র দৃষ্টি বিনিময় করলেন। তারপর বক্সি বললেন, একবার নিহার দেবীর সাথে কথা বলতে চাই। অতুল সিংহ এবার বাইরের দিকে মুখ ফিরিয়ে ডাকলেন, ভুবন, ভুবন। ভুবন বোধহয় কাছাকাছি ছিল। শুকনো মুখে সে এসে দাঁড়ালো। পিসিমাকে একবার আসতে বল। মিনিট 15 পর নিহার এসে দাঁড়ালো। বয়সের তুলনায় অনেক শক্ত সমর্থ চেহারা, ফিনফিনে ধুতি, সরু কালো পাড়, ধবধবে সাদা ব্লাউজ। শোকার্ত কিন্তু একেবারে মুষড়ে পড়া নয়। ঘরের মধ্যে ঢুকে একবার মহিমরুদ্রের দিকে আর একবার পারিজাত বক্সির দিকে তিনি দেখলেন। কোণের একটা চেয়ার দেখিয়ে বক্সি বললেন, বসুন। নিহার সেখানে বসলেন, কোলের ওপর দুটো হাত রেখে। বক্সি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি তো মলির পাশের ঘরেই থাকতেন। পাশের ঘর কেন বলছেন? বলুন, একই ঘর, মাঝখানে শুধু একটা কাঠের পার্টিশন। ভালো। মলি কিভাবে মারা গেল তা আপনি কিচ্ছু টের পাননি? একেবারেই না। সেদিন মলির কাছে কে কে এসেছিল আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে বই কি। দাদা আর আমিই তো গেছি। ভুবন আর জং বাহাদুরও একবার গেছে। বাইরের কেউ? না, বাইরের কেউ আসেনি। তো ভুবন কেন গিয়েছিল? ওভালটিন দিতে। মলি ঘুমোচ্ছে দেখে ওভালটিন ফিরিয়ে নিতে গিয়েছিল। আর জং বাহাদুর? জং বাহাদুর? জং বাহাদুর মোটরে অপেক্ষা করছিল। ভোরবেলা মলি বেড়াতে যায়, তার দেরি দেখে খোঁজ করতে এসেছিল। আচ্ছা নিহার দেবী, শুনেছিলাম মলির ঘরের দরজা বন্ধ ছিল, তাহলে সবাই ভেতরে গেল কি করে? আমার ঘরের মধ্য দিয়ে আমি খুব ভোরে উঠে ঠাকুর ঘরে যাই, আমার দরজা খোলাই থাকে। আপনি তো শুনেছেন মলির বিষক্রিয়ার মৃত্যু হয়েছে? হ্যাঁ, দাদার কাছে শুনলাম। এদের ওপর আপনার সন্দেহ হয়? মোটেই না, এরা প্রায় বাড়ির লোকের মতন। ভুবন বহু বছর রান্নার কাজ করছে। ড্রাইভার জং বাহাদুরও খুব বিশ্বাসী। মহিমরুদ্রের দিকে ফিরে পারিজাত বক্সি জিজ্ঞাসা করল, ওই একজন কে আছে না এই বাড়িতে? নিহার উত্তর দিল, শোভার মা, ঠিকেছি। সে দুবেলা বাসন মেজে ঘর ঝাড় দিয়ে চলে যায়, তাকে এখন পাওয়া যাবে না। পারিজাত বক্সি উঠে দাঁড়ালেন। মহিমরুদ্র জিজ্ঞাসা করল, ভুবন আর জং বাহাদুরের সঙ্গে কথা বলবেন না? আজ থাক, অন্য একটা কাজ আছে। বক্সি বেরিয়ে এলেন, পেছন পেছন মহিমরুদ্র। দরজা পার হয়ে গিয়েই বক্সি সামলে নিলেন। আর একটু হলেই হোঁচট খেতেন। ছোট আকারের একটা কুকুর চৌকাঠের পাশে শুয়ে, কুচকুচে কালো কুণ্ডলি পাকানো লোম, ঠিক যেন কালো তুলোর বস্তা। এত বড় বড় লোম যে চোখগুলো ঢাকা পড়ে গেছে। বেশ কুকুরটি তো। বক্সি কুকুরের ওপর ঝুঁকে পড়লেন। রবি মলির খুব ফেভারিট ছিল, এর কাছেই থাকতো, ওই এর দেখাশোনা করতো।
মলি চলে যাওয়ার পর থেকেই বেচারি কিরকম নির্জুম হয়ে গেছে। বক্সি রুবির লোমে হাত বোলাতে বোলাতে একবার ভ্রু কুঞ্চিত করলেন, তারপর বললেন, মনে হচ্ছে উনি খুব শক পেয়েছেন। চলুন যাওয়া যাক এবার। পারিজাত বক্সি আর বাড়ি গেলেন না, ভবানীপুর থানায় এসে নামলেন। মহিম রুদ্রকে বললেন, আচ্ছা মিস্টার রুদ্র, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কাল অতুল সিংহ আর নিহার দেবীকে কোনো একটা ছুতোয় থানায় ডেকে এনে ওই ধরুন ঘন্টা দুয়েক কথাবার্তার মধ্যে আটকে রাখতে হবে। কারণ আমি একবার ওদের ঘরগুলো সার্চ করতে চাই। সে তো সহজভাবেই হতে পারে। হ্যাঁ, তা হয়তো পারে, কিন্তু এটা আমি ওদের জানতে দিতে চাই না। পারবেন তো? না বাবার কি আছে, কিন্তু বাড়িতে তো আরো লোক থাকবে। হ্যাঁ, ওই ভুবন আর জং বাহাদুর তো। হ্যাঁ, অতুল সিংহ আর নিহার দেবী নিশ্চয়ই মোটরে আসবেন। জং বাহাদুর সঙ্গেই থাকবে, আর ভুবনকে আমি ম্যানেজ করে নেব। তাই ঠিক হলো। পরদিন মহিম রুদ্র অতুল সিংহকে ফোন করল। হ্যালো অতুল বাবু, নিহার দেবীকে নিয়ে আজ দুপুরের দিকে একবার আসতে হবে। আবার কি হলো? এলে জানতে পারবেন। আর জং বাহাদুরকেও সাথে নিয়ে আসবেন। মোটরে যখন যাব তখন জং বাহাদুর তো সঙ্গে থাকবেই। ঠিক আছে, 12টা নাগাদ যাব। খবরটা মহিম রুদ্র পারিজাত বক্সিকেও ফোনে জানিয়ে দিলেন। ঠিক 12:30, পুলিশের পোশাক পরা, পাকানো গোঁফ, চোখে কালো চশমা এক ভদ্রলোক অতুল সিংহের বাড়িতে ঢুকলেন। কে? ভুবনের প্রশ্নের উত্তরে লোকটা বললেন, আমি থানা থেকে আসছি। অতুলবাবু তার শোয়ার ঘরের টেবিলে একটা কাগজ ফেলে গেছেন, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, আসুন। ভুবন লোকটিকে নিয়ে অতুল সিংহের শোবার ঘরে ঢুকল। কোন কাগজ? ভুবন আর কথা বলতে পারল না। লোকটা তার নাকে একটা রুমাল চেপে ধরল। ভুবনের সারা শরীর ঝিমঝিম করে উঠল। দু চোখে অন্ধকার দেখে মেঝের ওপর সে লুটিয়ে পড়ল। লোকটা দ্রুত পায়ে নিহারের শোবার ঘরে ঢুকে খাটের তলা থেকে দুটো সুটকেস টেনে বার করলেন। পকেট থেকে চাবির গোছা বের করে একটার পর একটা লাগিয়ে দুটো সুটকেসই খুলে ফেললেন। খুঁজে খুঁজে কাগজপত্রগুলো পড়তে লাগলেন। তারপর এক সময় নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। বিকেলের দিকে অতুল সিংহ আর নিহার থানা থেকে ছাড়া পেলেন। কেন যে ডেকেছিল তারা তা বুঝতেই পারছিলেন না। মামুলি কতগুলি প্রশ্ন। বাড়ি ফিরতেই ভুবন হাউমাউ করে উঠল, বাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বাবু। হ্যাঁ, ঘরে ঘরে ডাকাতি হয়ে গেছে। সে কি রে? ভুবন সব কথা খুলে বলল। কি হারিয়েছে খোঁজাখুঁজি শুরু হলো। অতুল সিংহের একটা ঘড়ি পাওয়া গেল না, আর সবকিছু ঠিকঠাক আছে। আশ্চর্য কাণ্ড! তুচ্ছ দামের একটা ঘড়ির জন্য এত কাণ্ড! নিহার নিজের আলমারি, সুটকেস সব খুঁজে দেখল, না, কিছুই হারায়নি, সব ঠিকঠাক আছে। এরপর দিন চারেক পর নিহার বলল, দাদা, মলি চলে যাওয়ার পর থেকে রুবিটা কেমন মন মরা হয়ে আছে। ভালো করে খায় না, কেবল থাবার ওপর মুখ রেখে চুপচাপ শুয়ে থাকে। অতুল সিংহ উত্তর দিলেন, হ্যাঁ, রুবি মলিকে খুবই ভালোবাসতো। কুকুরটা বাঁচলে হয়। তুমি একবার ডেকে আদর করো। ডাকবো? রুবি, রুবি, এদিকে আয়, আয় বাবা, আয় আমার কাছে আয়। রুবি চৌকাঠের কাছেই শুয়েছিল। প্রভুর ডাকে প্রথমে মুখ তুলে দেখল,
তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। আয় বস বস, এখানে বস। অতুল সিংহ সামনের দিকে ঝুঁকে পড়লেন। রুবি আরও এগিয়ে এলো, মুখ তুলে আবার দেখল, তারপর লাফিয়ে অতুল সিংহের কোলে উঠে পড়ল। রুবির লোমের মধ্যে হাত বোলাতে বোলাতে অতুল সিংহ চমকে উঠলেন। এ কি রে, কি হয়েছে? লোমগুলোকে হাত দিয়ে সরাতে গিয়েই অতুল সিংহ থেমে গেলেন। বাইরের জানালায় পারিজাত বক্সিকে দেখা গেল। অতুলবাবু সাবধান! অতুল সিংহ চমকে উঠতেই রুবি তার কোল থেকে লাফিয়ে নিচে পড়ল। সঙ্গে সঙ্গে পাশের ঘরে নিহারের আর্তনাদ। অতুল সিংহ ছুটে পাশের ঘরে গিয়ে দেখল মহিম রুদ্র দাঁড়িয়ে, দুজন পুলিশ নিহারের দুপাশে। কি হলো? এসব দেখে অতুল সিংহ চেঁচিয়ে উঠলেন। এদিকে আসুন, আমি বলছি। অতুল সিংহ ফিরে দেখলেন পারিজাত বক্সির কোলে রুবি। এরপর মহিম রুদ্র নিহারকে নিয়ে জিপে উঠলেন। অতুল সিংহ পারিজাত বক্সিকে নিয়ে বসবার ঘরে এলেন। পারিজাত বক্সি রুবির লোমগুলো ফাঁক করে দেখালো। খুব সরু একটা ফিতে দিয়ে বাঁধা একটা কাঠের বাক্স। এই বাক্সের মধ্যে হাইড্রোসায়ানিক গ্যাস ভরা। যেই রুবিকে কোলে নেবে সেই কৌতূহলের বশবর্তী হয়ে বাক্সের ডালাটা খুলবে, আর সেই গ্যাস বেরিয়ে আসলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এইভাবেই আপনার মেয়ে মলির মৃত্যু হয়েছে। কিন্তু এ কাজ কে করলো? যে করেছে মহিমবাবু তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। শুনুন, আমি তাহলে বুঝিয়ে বলছি। নিহার দেবী আপনার নাম সম্পর্কের বোন। তার অতীত জীবন খুব একটা কলঙ্কমুক্ত নয়। তার সঙ্গে আপনার ভাইপো সুনীলবাবুর খুব ঘনিষ্ঠ যোগাযোগ। সেলাইয়ের ক্লাসে যাওয়ার নাম করে নিহার দেবী যে বাইরে যেতেন তা শুধু সুনীলবাবুর সঙ্গে দেখা করবার জন্য। আমি ডাকাত সেজে একবার এ বাড়িতে হানা দিয়েছিলাম। নিহার দেবীর বাক্স তল্লাশি করে দুটো চিঠি উদ্ধার করেছি। অবশ্য পাছে নিহার দেবী সন্দেহ করেন বলে সেই চিঠি দুটো আমি নিয়ে যাইনি, শুধুমাত্র ফটোস্ট্যাট কপি সঙ্গে করে নিয়েছি। এই হাইড্রোসায়ানিক গ্যাসের যোগানটা সুনীলবাবুই দিয়েছেন, আর প্রয়োগ পদ্ধতিও তার। অতুল সিংহ প্রশ্ন করলেন, কিন্তু এর আগে পুলিশ তো সবকিছু সার্চ করে গেছে, তখন তারা ওই চিঠি দুটোর সন্ধান পায়নি। তখন নিহার দেবী চিঠি দুটো সরিয়ে ফেলেছিলেন। পুলিশের হাঙ্গামা মিটে যেতে চিঠি দুটো আবার বাক্সে রেখে দিয়েছেন। এই চিঠি দুটোই তার পরম অস্ত্র। এই দুটো চিঠির ভয়ে সুনীলবাবু তার প্রতিশ্রুত টাকা নিহার দেবীকে দেবেন। তারপর যখন সুনীলবাবুর কাছে খবর গেল আপনি সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেবেন, তখন আপনাকেই সরাবার প্রয়োজন হলো। দানপত্র করার আগে আপনার মৃত্যু হলে উত্তরাধিকার আইন মাফিক সম্পত্তি সুনীলবাবুর পাওয়ার পথে কোনো বাধা থাকবে না। সেই জন্যেই রুবিকে আপনার কোলে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। স্কাউন্ড্রেল! তার কি ব্যবস্থা করছেন আপনারা? আজ সকালে বিহারের পুলিশ সুনীলবাবুকে গ্রেপ্তার করেছেন। এতক্ষণ বাংলার দিকে তারা রওনা হয়েই গেছে। অতুল সিংহ পারিজাত বক্সির দুটো হাত আঁকড়ে ধরলেন। আপনি এক গভীর ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচিয়েছেন। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। চলি অতুলবাবু, একবার থানায় যেতে হবে। মহিম রুদ্র আমার জন্য অপেক্ষা করছেন আমার পরের কেসের ব্যাপারে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প কুয়াশায় ঢাকা মুখ। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।